ওসমান হাদির হত্যার যারা নেপথ্যের কারিগর তাদের বিচার আমরা চাই, এই দাবিটা আসলে গোটা বাংলাদেশে। কিন্তু আমরা দেখতে পেলাম এই দাবিটা ছাপিয়ে এখন আলোচনায় চলে এসেছে অগ্নিসংযোগ এবং মব সন্ত্রাস। বোধহয় যারা মব সন্ত্রাস চালিয়েছে তাদের উদ্দেশ্য এটাই ছিল যেন আমরা দাবির কথাটা, হত্যাকাণ্ডের বিচারের কথাটা পরে বলি, আগে নাশকতার বিষয়টা সামনে আনি। পুরো বিষয়টা নিয়ে আপনার সাংবাদিকতার চোখ দিয়ে একটা বিশ্লেষণ জানতে চাই। আপনি আসলে কী দেখছেন? ষড়যন্ত্র কোথায় দেখছেন, কোথায় দুর্বলতা দেখছেন? ধন্যবাদ আপনাকে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ সাহেব কিন্তু বলেছিল, আমার কাছে প্রমাণ আছে 50 জন প্রার্থী সংসদ নির্বাচনের প্রার্থী টার্গেট কিলিং হবে। এর প্রথমেই কিন্তু সরকার কিন্তু উদাসীন ছিল, তার কাছে জিজ্ঞেস করে নাই যে আপনার কাছে কি তথ্য আছে, অথবা সরকারের কাছে তথ্য ছিল, তারা অ্যাভয়েড করেছে। প্রথমে আমার কাছে মনে হয়েছে এই গণমঞ্চের আপনার হাদি সাহেব তার প্রথম টার্গেট সে কিন্তু খুব সফট টার্গেট, কারণ সে একদম রাজনীতিটা ভিন্ন ধর্মী রাজনীতি, পায়ে হেঁটে, রিক্সায় চড়ে, পয়সা না খরচ করে, এবং সে সবসময় কথা বলতো, টেলিভিশনেও আসতো, কথা বলতো, যা সত্য মনে হয়েছে তাই বলতো। সে বাঁধ ভাঙা কথা বলতো। আমরা তো কথা বলার সময় কিছু সেন্সার নিজেরাও করি, সে কোনো সেন্সার করতো না, সব বলে ফেলতো। দেশি বিদেশি রাজনীতির নেতা কর্মী রাজনীতিবিদ সব কিছু করতো। এখন ধরেন এক্ষেত্রে হয়তো অনেকে বলতে পারেন যে বেশি সরল। হ্যাঁ, সরলতার দরকার আছে, কারণ সে কিন্তু অকুপত হয়েছিল। সে দুর্নীতির বিরুদ্ধে চরমভাবে হার্শ রিয়াকশন দিত, যেটা আমিও ব্যক্তিগতভাবে মনে করি এই দেশটা প্রধানতম সমস্যা হচ্ছে দুর্নীতির 54 বছরে দেশের মানুষের প্রত্যেকটা মননে চেঞ্জ হয়ে গেছে, সবাই দুর্নীতিবাজ। আমার কাছে মনে হয় কি জানেন, যে সৎ আছে, আমি আপনি সৎ আছি দুর্নীতি করার সুযোগ না পেয়ে। অর্থাৎ আপনাকে যাকে চেয়ারে বসে দিবেন সেই দুর্নীতি করবে, ভাবটা এমন। এখন ধরেন একটা নির্বাচন করতে 15 লাখ 20 লাখ 30 লাখ টাকা লাগে, ঢাকা শহরে 100 কোটি টাকা পর্যন্ত খরচ করবে, এই টাকা উঠাবে না? সে তো দুর্নীতি করে 100 কোটি টাকা উঠাবে এবং তার ইন্টারেস্টও উঠাবে, এবং আরেকটা নির্বাচনের জন্য আবার তখন মুদ্রাস্ফীতি সহ 150 কোটি টাকা চুরি করবে। তো চোর তো আমরাই বানাচ্ছি। এখন রাজনৈতিক দলগুলো কিন্তু আপনি দেখেন নমিনেশনের সময় চোর খোঁজে। কার সরকার যদি চায় নির্বাচন সঠিক সময় করবে, তাদের ঘোষিত, একদম। তাহলে তো এটার বিচার করতে হবে। আপনার আসলে এই পর্যবেক্ষণটা খুব প্রয়োজন ছিল, কারণ এখান থেকে আমি যা পাবো সেগুলো নিয়ে আমার অতিথিদের সঙ্গে আরও আলাপ করতে পারবো। অ্যাডভোকেট পাপি, আপনার কাছে একটু জানতে চাই, মানে প্রথমত আমরা আজকে 10টার একটু পরে বিএনপি স্থায়ী কমিটির যে বিশেষ গুরুত্বপূর্ণ সভাটা হয়েছে, তারপর একটা ব্রিফিং হলো, সেখানে আপনার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দুটো গুরুত্বপূর্ণ কথা বলছিলেন। প্রথমত, এটা আসলে সরকারের আশপাশে থাকা একটা অংশের ইন্ধন ছাড়া হতে পারে না, এবং দ্বিতীয় বিষয় হচ্ছে এই জাতীয় হামলার উদ্দেশ্য একটা হচ্ছে নির্বাচনটাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া। রাজনীতিবিদ হিসেবে যদি আগে থেকেই এই ব্যাপারটা আঁচ করা যায়, তাহলে সরকারের পক্ষ থেকে কোন কাজটা সবার আগে করা জরুরি বলে মনে করেন, এবং সেই দিক থেকে আপনারা কিভাবে সরকারের সাথে কাজটা করতে চান? আপনাদের দিক থেকে একটা অবজারভেশনটা শুরুতে জানতে চাই। দেখেন, আপনি অবজারভেশন জানতে চাচ্ছেন, তার অবজারভেশনের পূর্বে যে ঘটনাটা, আমি শহীদ আব্দুল হাদীর মৃত্যুটা, যে জিহাদির মৃত্যু এবং এই মৃত্যুর যে ভাব গাম্ভীর্য, এই প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, এসবি অফিস, ছায়ানট, এগুলোতে হামলা করে একটা বিশেষ সংগঠন, বিশেষ কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে এই সমস্ত জায়গায় হামলা করে ভাব গাম্ভীর্যটা নষ্ট করার তারা প্রচেষ্টা চালাচ্ছে, এবং নির্বাচনটা যাতে কোনোভাবে না হয় সেইটা একটা বন্দোবস্ত করছে। এইখানে আজকে হাদির প্রতি শ্রদ্ধা নিবেদন, তা হাদির বক্তব্যটা কি ছিল, যে আপনারা ওই পত্রিকা অফিসে যে মব সন্ত্রাস কেন করেন, একটা কাউন্টার পত্রিকা তৈরি করে লেখনের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, কলম যুদ্ধের মাধ্যমে সেটা প্রতিবাদ করেন, কিন্তু অফিসে হামলা এটা কেন? তাহলে আমি হাদির প্রত্যেকটা জিনিস আমি আগে থেকে ফলো করতাম, দেখতাম, বক্তব্য ভালো দেয় যেহেতু, এবং দেশপ্রেম আর সততা মূল লক্ষ্য ছেলেটার ভিতরে যেটা ছিল, এবং এত অ্যানালাইসিস কোনো করতো রাজনৈতিক সবকিছু মিলাই,
যেটা অনেক বিজ্ঞ পণ্ডিত, অনেক সিনিয়র নেতারাও বাংলাদেশে তাদের দল নিয়ে এত অ্যানালিসিস করে না। যার কারণে তার প্রতি আমার অনেক ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা সবকিছু। এবং ওর গুলিবিদ্ধ হওয়ার পর থেকে মানসিকভাবে আমি খুবই ভারাক্রান্ত। সেটা যাই হোক, এখন আপনি একটা জিনিস চিন্তা করেন যে প্রথম আলো মতিউর রহমান সাহেব 116টা মামলার আসামি হয়েছে শেখ হাসিনার আমলে, এবং আমি কোর্টের বারান্দায় হাইকোর্টে বহুবার দেখছি, আমরা যারা নিয়মিত আইন চর্চার সাথে জড়িত। তারপরে আপনি এখানে আওয়ামী লীগের দোসর যে বলবেন, তো শেখ হাসিনা তার বক্তব্য আপনি এখন ইউটিউবে আছে দেখবেন, উনি বক্তৃতা দিচ্ছে যে প্রথম আলো ওরা তো আওয়ামী লীগের শত্রু, গণতন্ত্রের শত্রু, দেশের শত্রু। তো শেখ হাসিনার উদ্ধৃতি যদি এইটা থাকে, তাহলে প্রথম আলো কিভাবে আপনার হচ্ছে এই বর্তমান সরকারের শত্রু, কি বর্তমান তরুণ প্রজন্মের শত্রু হতে পারে? হ্যাঁ, কোনো নিউজ নিয়ে আমার মনে ক্ষোভ থাকতে পারে, অসন্তুষ্টি হতে পারি, কিন্তু আমি বাংলাদেশের সবকিছু শত্রু বলে একবারে যে তাণ্ডবটা চলেছে, আমি হাদির হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, ভারত সরকারের উপরে স্পষ্ট বাংলাদেশ সরকার আন্তর্জাতিক ভাবে চাপ দিয়ে ওই হত্যাকারীকে বাংলাদেশে নিয়ে এসে বিচারের সম্মুখীন করা উচিত প্রথমত। আর দ্বিতীয়ত, আমার পক্ষে নিউজ করলো না বিপক্ষে নিউজ করলো, কোনটা বা স্বার্থের বাইরে গেল, এই ছোট নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমি দেখব, আর পুরানো বন্দোবস্তের ভিতরে যে অফিস ভাঙচুর করব, এই যারা ভাঙচুরের সাথে জড়িত এদেরও একটা বিহিত ব্যবস্থা আইনের আশ্রয় নিয়ে এসে করা উচিত। নাহলে এইটা এই সরকার শুধু না, পরবর্তী সরকারও কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে না, এবং এই বাংলাদেশের স্বস্তি শান্তি কিছুই কিন্তু আর থাকবে না। তো এই জন্য এই ব্যাপারে একটা ব্যাপার। আর দ্বিতীয়ত, আপনি যেটা বললেন যে আপনার প্রশ্নটা ছিল, একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার বিএনপি, একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার নির্বাচনের প্রক্রিয়ার ভিতরে, এবং তাদের দিক থেকেও নিশ্চয়ই সরকারের সাথে কাজ করার সুযোগ আছে। আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো, কিন্তু আমি আপনার কাছ থেকে ছোট্ট একটু সময় নিতে চাই, কারণ রাত 12টা যেহেতু বেজে যাচ্ছে, একটা শিরোনাম জানাতেই হবে, এবং ফিরে এসে নিশ্চয়ই এখানটা নিয়ে কথা বলবো এবং সেই মতামতগুলো জানার চেষ্টা করবো। আপনারা আছেন আমাদের সঙ্গে, দর্শক আপনারা আছেন 71 জানালে, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকবে। আমরা আবারও আলাপে ফিরবো, এবং বলে রাখি ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারবিন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি মনিরা শারবিন, এবং যেমন সাইফুল হক এবং সাজেদ আলী চৌধুরী আপনাদের কাছেও আসবো। আমি একটু অ্যাডভোকেট আসিফ রাশমি পাপি আপনার বক্তব্যটা একটু শেষ করে নিতে চাই। খুব সংক্ষেপে একটু জানিয়ে দেবেন, মানে যেহেতু রাজনৈতিক দলগুলো হচ্ছে নির্বাচনের অনেক বড় স্টেক হোল্ডার, ভোটারদের পরেই তাদেরকে ধরা হয়, এবং আপনারা যখন বুঝতে পাচ্ছেন যে নির্বাচন বানচালে একটা ষড়যন্ত্র চলছে, যে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করেই রাজনৈতিক দল হিসেবে আসলে আপনারা কিভাবে সরকারের কাছে বার্তাটা পৌঁছাচ্ছেন বা একটা প্রেশার তৈরি করতে পারছেন? এখন আমরা তো আসলে এই সরকার পরিবর্তনের 3 দিন পরে জনসভা কেন করছি, কেন নির্বাচন চাইছি, এটা এখনো এনসিপির প্রত্যেকটা নেতৃবৃন্দের বক্তব্য যে কেন আমরা 3 দিন যেতে না যেতে নির্বাচন যাবো, এটা পাপের কাজ করে ফেলছি। এখন বাংলাদেশে নির্বাচিত সরকার ছাড়া এই সমস্ত অনেক সমস্যার সমাধান করাই যে সম্ভবপর না, এবং দায়িত্ব না অন্তর্বর্তীকালীন সরকারের, এটা বুঝতে ব্যর্থ হচ্ছেন, আমরা বুঝাতে ব্যর্থ হচ্ছি, এটা ঠিক বুঝে উঠতে পারছি না। রাষ্ট্র নিয়ে ইমোশন থাকবে, আবেগ থাকবে, এবং আমরা আবেগী মানুষ, 71 মুক্তিযুদ্ধে মানুষ যদি ইমোশন না থাকতো তাহলে শহীদ হতে পারতো না, ঝাঁপিয়ে পড়তো না, মা তার সন্তানকে উৎসর্গ করতে পারতো না, স্ত্রী তার স্বামীকে করতে পারতো না। তারপরে এরশাদ বিরোধী আন্দোলনও কিন্তু একই ঘটনা, এবং এই জুলাই আগস্ট অভ্যুত্থান কিন্তু একই অবস্থা। প্রত্যেকটা মা তার সন্তানদেরকে দোয়া দিয়ে পাঠিয়ে দিয়েছে যা শত্রুমুক্ত করে বাংলাদেশ, এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু 3টি দশকের এত পরিবর্তনের পরে আমরা নৈতিক মানসিক পরিবর্তন হতে আমরা পারলাম না, করতে পারলাম না। এটা নিয়ে আমি খুবই মর্মাহত, ব্যথিত যে আসলে কি করলে দেশের এই পরিবর্তনটা হবে। ইমোশন নিয়ন্ত্রণ করার প্রয়োজন আছে, ইমোশন প্রদর্শন করার প্রয়োজন আছে। পার্শ্ববর্তী রাষ্ট্র বলেন, যে কোনো রাষ্ট্রের ব্যাপারে প্রতিক্রিয়া, আবার ভিতরের তথ্যটা গোপন পরিকল্পনাটা বক্তৃতার মাধ্যমে প্রকাশ করাটা উচিত নয়। তাহলে আমার ফাঁস হয়ে গেলে তখন আমার সার্বভৌমত্বের উপর আঘাত আসবে, এবং পার্শ্ববর্তী রাষ্ট্র সেটার উপরও প্রচেষ্টা গ্রহণ করবে। এই সমস্ত ব্যাপার দেখেন, ভারতের মমতা ব্যানার্জির কলকাতাতে এই জুলাই আগস্ট অভ্যুত্থান নিয়ে মিছিল করছে বাংলাদেশি, ওখানকার বাঙালিরা, বাংলা ভাষাভাষীরা, এটা আমরা দেখছি। এবং আজকে ওটা দেখলাম যে হাসিনাকে এবং হত্যাকারীকে এইভাবে আশ্রয় দেওয়াতে মমতা ব্যানার্জির স্পষ্ট বার্তা যে আমরা কোনো রাষ্ট্রের খুনিকে এইভাবে আশ্রয় দিয়ে সে দেশের সাথে রাষ্ট্রের দূরত্ব তৈরি করতে পারি না। তো বাংলাদেশের আমরা আবেগ অনুভূতি যাই থাকুক, আমাদেরকে যারা পরিচালিত করছে, আমরা তাদেরকে পরিচালিত করছি, এই মাথাগুলোকে অন্তত পক্ষে একটু স্পষ্ট হতে হবে, এবং রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের নাম দিয়ে নির্বাচন বানচাল করতে হবে, অফিস আদালত ভাঙতে হবে,
তারপরে হচ্ছে যে কোনো একটা হঠকারিতা করে ফেলতে হবে। দেখেন আজকে চাঁপাইনবাবগঞ্জে সারাদিন আমরা এটা নিয়ে উদ্বিগ্ন ছিলাম। হ্যাঁ, আমি দুটো ছেলে এখানে এর পরে যখন আপনার কাছে আসবো তখন আলাদা করে নিরাপত্তার ইস্যুটা নিয়ে কথা বলতে চাইবই, কারণ জুলাই যোদ্ধাদের উপরে যখন প্রকাশ্যে এভাবে হামলাটা হয় তখন বাদবাকি যারা আছেন তাদের নিরাপত্তাটার বিষয়টা সামনে আসে। আমি জনাব সাইফুল হক আপনার কাছে একটু আসতে চাই, এবং সিনিয়র সাংবাদিক এম এ আজিজ আমার সঙ্গে আছেন, আপনিও কিন্তু প্রশ্ন করতে পারেন। জনাব সাইফুল হক, একটা বিষয় একটু বলবেন, মানে ঠিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমার আলোচনা করার উচিত ছিল ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের বিচার নিয়ে, কিন্তু আমরা দেখলাম বিচারটা দূরে সরে গেছে। এখন আমরা কথা বলছি অগ্নিসংযোগ এবং যারা আসলে অরাজকতা তৈরি করলো তাদেরকে নিয়ে। বোধ করি যারা আসলে অরাজকতা করেছে, মব সন্ত্রাস করেছে, তাদের উদ্দেশ্যই হয়তো এটা ছিল যেন আমরা বিচারটাকে দূরে রাখি, আগে অন্যদিকে আমাদের ফোকাসটা যেন শিফট হয়। আপনি একটু বলবেন, মানে প্রথমত একটা গণমাধ্যম একাধিক গণমাধ্যমের উপর হামলা করা, মত প্রকাশের কথা যেহেতু আমরা সবসময় বলি, এটা আসলে নতুন করে কোন বার্তাটা দিল? এবং নির্বাচনের ঠিক 2 মাস আগে এসে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান, তাদের মুভমেন্ট, দেশকে শান্ত করার জন্য যে ফোর্স কাজ করার কথা, তাদের সক্ষমতা নিয়েও কি আলাদা করে ভাবার প্রয়োজন আপনি দেখছেন কিনা, বা আপনার মূল্যায়নটা কি আসলে এক্ষেত্রে? জি, আপনাকে ধন্যবাদ। প্রিয়ভাজন আলোচক বৃন্দ আর মধ্যরাতে যারা দেখছেন দর্শক শ্রোতা, আপনাদেরকে সালাম জানাই এবং শুভেচ্ছা জানাই। আমরা শরীফ ওসমান হাদির আমরা শোক নিয়ে যখন আমরা পুরো দেশ এবং জনগণ যখন আমরা শোক বিহ্বল, যখন আমরা শোককে একটা শক্তিতে পরিণত করতে চাই, নানা বিভাজন মত পার্থক্যের পরেও যখন আমরা ন্যূনতম অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নে আমরা বিচার, সংস্কার এবং জাতীয় নির্বাচন, গণভোট, পরবর্তী ডেমোক্রেটিক ট্রানজিশন, এসব প্রশ্নে যখন আমরা একটা বৃহত্তর সমঝোতা তৈরি করতে চাই, তখন বোঝা যাচ্ছে যে ওসমান হাদির এই দুর্ভাগ্যজনক যে মৃত্যু, ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে তাকে যেভাবে হত্যার দিকে তাকে নেওয়া হয়েছে, এই পরিস্থিতিতে কারো কারোর জন্য বলে না যে মানে ওই যে ঘর পড়ার মধ্যে আলু পোড়া দেওয়া, এরকম একটা পরিস্থিতির জন্য কেউ কেউ সম্ভবত অপেক্ষা করছিলেন তারা। না হলে হাদির এই হত্যাকাণ্ড, শোকাতুর জাতি, এবং যখন আমরা ঘাতকদেরকে গ্রেপ্তার করব, তাদেরকে বিচারের আওতায় আনবো, জাতীয় নির্বাচনের সবাইকে আমরা সুরক্ষা দেব, তখন বোঝা যাচ্ছে যে প্রথম আলো, ডেইলি স্টার এবং তাদের উপরে যে হামলা, বোঝা যাচ্ছে এটা অর্গানাইজডলি প্রফেশনাল গ্রুপের পেছনে যুক্ত। এবং এটাকে যেভাবে পুরো ঘটনা, যারা ভিডিওটা দেখেছেন শুরু থেকে শেষ পর্যন্ত, একটা লম্বা সময় ছিল প্রশাসন, হোম মিনিস্ট্রি থেকে শুরু করে সরকার চাইলেই এটাকে প্রতিরোধ করাটা সম্ভব ছিল, সেটা হয়নি। একদিন তারপরে প্রথম আলোর পরে ডেইলি স্টার, এরপরে ছায়ানট। আজকে আমরা যখন গণতন্ত্র মঞ্চের মিটিং করছি, পাশেই বিল্ডিং এ যেখানে আমাদেরও একটা পত্রিকা প্রকাশনের অফিস আছে, সেই বিল্ডিং এর পেছনটাতে যেখানে উদিচের অফিস, সেখানে অগ্নিসংযোগের ঘটনা, যেটা শুনেছি কয়েকজন যুবক এলেন, ওখানে আবার গোয়েন্দা সংস্থার একটা অফিস, তাদেরকে বের করে দেওয়া হলো। কথাটা খেয়াল করেন, গোয়েন্দা সংস্থার সদস্যদেরকে বের করে দেওয়া হয়েছে, তারপরে সেখানে আগুন দেওয়া হলো। তাহলে বুঝতেই পারেন, ভেরি প্রফেশনাল, কুল হেডেড, সিরিয়াসলি পুরো জিনিসটা তারা চেয়েছে। একের পর এক ঘটনা সংগঠিত হচ্ছে, যেটা আজকে বিএনপির মহাসচিব একটু আগে যেটা বলবার চেষ্টা করলেন, যেটা আপনি উল্লেখ করছিলেন, সরকারের কাছাকাছি, সরকারের ভেতরকার, সরকারের চারিপাশে থাকেন, সরকারের মধ্যে আমি বলি অনেকগুলো প্যারালেল গভর্নমেন্ট অনেকদিন ধরে কাজ করছে। এদের কারো না কারো প্রত্যক্ষ পরোক্ষ ইন্ধন ছাড়া, কারো না কারো মদত ছাড়া এত বড় ঘটনা সংগঠিত হতে পারে না। ইতিমধ্যে আমি যদি আগে বলি, প্রথম আলোর অফিসে এর আগেও আপনি জানেন যে সেখানে কিভাবে তৌহিদি জনতার নাম করে সেখানে বিক্ষোভ হয়েছে, মত তৈরি করা হয়েছে, সেখানে গরু কোরবানি করে কিভাবে রান্না বান্না করে সেখানে উৎসব করা হয়েছে। এগুলো আফ্রিকান সিনড্রোম, এগুলো বাংলাদেশে এটা অকল্পনীয় ব্যাপার। এরা কি কেউ গ্রেপ্তার হয়েছে? তাকে কাউকে আইনের আওতায় আনা হয়েছে? এবং সারা, যখন আমি আপনার সাথে যখন এখানে কথা বলছি, গতকাল ময়মনসিংহের সমত গফরগাঁওতে আমাদের মহানবীর একটা অবমাননার কথা ধরে, আর তারপরে একজন যুবককে তাকে পিটানো হলো, মারা হলো, ঝুলানো হলো, আগুন দিয়ে তার ডেড বডি তারপরে
তো সেখানে পুড়িয়ে দেওয়া হলো। গণমাধ্যম হাদির ব্যাপারটা প্রথম আলো, ডেইলি স্টারে নিয়ে এত ব্যস্ত, এরকম মর্মান্তক বিভৎস ঘটনা আইএমএ জাহিলিয়াতের যুগ যেগুলো আমরা জানতে পারিনি। সাইফুল হক, তার মানে এখানে কি কি? আপনি একটা বিষয় একটু ছোট্ট করে যুক্ত করবেন? মানে আপনি যেহেতু আপনার রাজনৈতিক প্রজ্ঞা অনেক বিশাল এবং সেই জায়গা থেকে আপনি ব্যাপারগুলো তুলে ধরেন, কিন্তু একটা বিষয় আপনি নিজে বুঝতে পারেন কিনা যে মব সন্ত্রাস যে পর্যায়ে চলে গেছে, সেই জায়গা থেকে সরকার আসলেই চাইলে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে? মানে সেই সক্ষমতাটা আছে বলে আপনি মনে করেন? এটা তো নির্বাচিত সরকার না, দায়িত্বশীল সরকার। না, আমি মনে করি সরকারের কেবলমাত্র পলিটিক্যাল উইলটাই যথেষ্ট। আমরা সরকার গঠন করি মানুষের জানমালের নিরাপত্তা দেবার জন্য, আমরা সরকারের আস্থা রাখতে চাই এই কারণের জন্য। কিন্তু সেই সরকারের কেউ না কেউ যখন পরোক্ষভাবে আশেপাশের লোকজন যখন এগুলো সংগঠিত করে, গত 15 মাসে এরকম মব সন্ত্রাসে কজনকে গ্রেপ্তার করা হয়েছে, কজন আইনের মুখোমুখি হয়েছে, কজনকে আপনি শাস্তির পর্যায়ে আপনি নিয়ে আসছেন, আপনি খুব বুকে হলপ করে আপনি কিন্তু কথাটা বলতে পারবেন না। তার মানে এবং পরোক্ষভাবে এগুলোকে হতে দেওয়া হয়েছে। এবং এই ঘটনা আমি মনে করি প্রধানত সরকারের ফেলিওর, এবং সরকারের ইন্টেলিজেন্স ফেলিওর তো আছেই, গ্রসলি সরকারের ফেলিওর। এবং যেটা আপনি বলছিলেন, আমাদের যিনি এখন হোমের দায়িত্বে আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি অনেক আগে বলেছি, ওই শহীদ মিনারের সর্বদলীয় মিটিং এ বলেছিলাম যে 48 ঘন্টার মধ্যে তাকে অপসারণ দরকার, তাকে রেখে আগামী নির্বাচন পর্যন্ত যাওয়া যাবে না। এবং এই যে সমগ্র ঘটনা, বাংলাদেশে একটা চরম পন্থাকে ঠান্ডা মতো উস্কে দেওয়া হচ্ছে, মানুষের ধর্ম অনুভূতিকে ব্যবহার করে, নানা ইডিওলজিকে ব্যবহার করে, এবং যেখানে আপনি উদয়চির, আপনি ছায়ানট, যারা আমাদের এই রাষ্ট্র গঠনের সাথে পাকিস্তানি জমানা থেকে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যারা সাংস্কৃতিক ফ্রন্টে লড়াই করেছেন, আমাদের জনগোষ্ঠীকে সাংস্কৃতিক ঐক্যবদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধের সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করবার ক্ষেত্রে যে তার অসাধারণ ভূমিকা, যখন আজকে আমি এগুলো দেখি, তার মানে হচ্ছে আমার অতীতের, আমার এগুলাকে কোনো না কোনোভাবে ভুলিয়ে দেওয়ার চেষ্টা এবং তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা একটা সামগ্রিক পরিকল্পনার অংশ। সুতরাং আমি সেদিক থেকে মনে করি সরকারের, এবং কালকে সেনাবাহিনী সেখানে ছিলেন, বলতে শুনলাম যে 20 মিনিট আমাদেরকে সময় দেন, আমরা একটু বেরিয়ে যাই। তার মানে কি, অর্থাৎ সরকারের স্পষ্ট কোনো নির্দেশনা বাহিনীগুলোর উপরে ছিল না যে এই প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করতে হবে। আপনি হাসিনার জমানায় আমরা প্যাসিজমের কথা বলতাম, জবরদস্তির কথা বলতাম, তাহলে অভ্যুত্থানের পরে এবং যেই গণমাধ্যম হাসিনার আমলেও নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, বহুমাত্রিক হয়রানির শিকার হয়েছে, মতিউর রহমানকে এবং মাহফুজ আনামকে কোর্টের বারান্দায় ঢাকার বাইরে গোটা বাংলাদেশে তাকে হয়রানি তাকে করা হয়েছে, সেই মানুষটাকে আজকে আপনি নানাভাবে ট্যাগ দিয়ে আপনি হামলা করছেন। এবং আমরা আরেকজন সাংবাদিকের কথা বলতে পারি, সিনিয়র সাংবাদিক নুরুল কবির, মানে তাকে যেভাবে হেনস্থা করা হলো। নুরুল কবির আপনি জানেন, আমাদের বন্ধু প্রতিম, আমার খুবই স্নেহভাজন, এবং আমাদের এখানে প্রতিবাদী মানুষ, যার ধরেন চুল থেকে পায়ের পা পর্যন্ত, বাস্তবে যিনি প্রতিবাদী, যিনি একজন দ্রোহী মানুষ, যিনি আপসহীন মানুষ, এবং গোটা 15-16 বছরে এবং তার আগে থেকেও যিনি এখানে একটা নজির তৈরি করেছেন, একজন সাংবাদিক, রিজু মানুষ, কিভাবে একা দাঁড়িয়ে থাকা যায় একটা কজের জন্য, সে মানুষকে হেনস্থা করা হয়েছে। এবং আমি খুবই সৌভাগ্য, সেখানে আমাদের কিছু বন্ধুরা ছিলেন, তারা তাকে রক্ষা করেছেন, আর না হলে তার কি হতো আমি সেটা ভাবলে আমি এখন এই যখন পরিস্থিতি, আমি কথাটা শেষ করি, আমি যেটা বলতে চাই, দায়িত্বের সরকারের লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো অস্থিতিশীলতা, নৈরাজ্যের দিকে নিয়ে যাওয়া, যেটা বলে না ঘোলা পানিতে মাছ শিকার করা। এবং নির্বাচন সেখানে একটা ইস্যু, কিন্তু নির্বাচনের চেয়ে বড় ইস্যু যে তারা অন্য কোনো পলিটিক্যাল এজেন্ডা, তারা অন্য কোনো চরমপন্থাকে তারা এখানে পুশ করতে চায়, সামনে আনতে চায়, নানা শব্দে। এবং যেহেতু ওসমান হাদি নিয়ে আমাদের সবের আবেগ আছে, শোকের জায়গাটা আছে, এই বাতাবরণটাকে ব্যবহার করে গোটা দেশটাকে ছোট খোঁজা দরকার ছিল, ব্যাপারটা এরকম ছোট হানাহানি, সহিংসতা, ঐক্যের পরিবর্তে বিভক্তি, বিভাজন, হানাহানি তৈরি করছে, অভ্যুত্থানের অর্জনটাকেই পুরোপুরি বিপর্যয়ের দিকে নেবার একটা সচেতন প্রচেষ্টা। একদম। আমি সাংবাদিক এম এ আজিজের প্রশ্নটা নিয়েছি। সাইফুল ভাই, আপনার কাছে আমার দুইটা প্রশ্ন। একটি হচ্ছে, আর্মিকে কি এই সরকার ব্যবহার করার চেষ্টা করেছে? এখানে উচিত ছিল না? তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আছে। গোপালগঞ্জে এই আর্মি যে সন্ত্রাস দমন করলো,
এখানেও তো পারত। এখানে কি সরকারের চাওয়ার ক্ষেত্রে অর্থাৎ আর্মিকে এখানে কাজে লাগানোর ব্যাপারে কি তাদের আন্তরিকতা ছিল না? এক। দুই হলো হাদির খুনি আপনার ভারতে পালিয়ে গেল, এই সরকারের কোনো গোয়েন্দা সংস্থা কেউ কি ছিল না এটাকে আটকানোর? আচ্ছা গেল, সে ভারতেই গেল। এখন ভারত আমাদের দেশে নিরপেক্ষ একটা নির্বাচন হোক এটা চায় বলে মনে হচ্ছে না। তাহলে এই ঘাতককে আমরা অনুপ চেটিয়াকে শেখ হাসিনার সময়ে আমরা জেলখানার থেকে বের করে হস্তান্তর করেছিলাম ভারতের কাছে। এই সরকার এ পর্যন্ত এই ঘাতককে অনুপ চেটিয়ার রেফারেন্স দিয়ে কেন ফিরে চাচ্ছে না? এখানে কি এই সরকারের নতজানু মনোভাব আছে? জি, আমি একটু রেসপন্ড করি। আমি প্রথমত আমি যেটুকু ভিডিওতে দেখেছি, যেটুকু গণমাধ্যমে নানাভাবে বেরিয়ে এসছেন, আমি দেখেছি যে পুলিশ, সেনাবাহিনী, পুলিশ তারা কয়েক মিনিটের মধ্যে তারা এখানে হাজির হয়েছিলেন। প্রথমত এর আগেই এটাকে প্রতিরোধ করা সম্ভব ছিল, সেটা হয়নি। সেটা হচ্ছে শুরুর দিকে যেটা অন্যায় এবং আমি অপরাধ মনে করি স্টেটের দিক থেকে, হোম মিনিস্ট্রির দিক থেকে, ল এনফোর্সিং এজেন্সির দিক থেকে। দ্বিতীয়ত হচ্ছে সেনাবাহিনী উপস্থিত হলেন তখন যে মানুষজনের জায়গা থেকে সেনাবাহিনী তারা বোঝা গেল তারা জনতার মুখোমুখি তারা হতে চাননি বা তাদের উপর ওরকম কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এরপরে তারা যখন বেরিয়ে গেলেন বাস্তবে তখন পুরোপুরি অরক্ষিত। তখন এখানে যা খুশি তখন সেখানে তাই করা যায়। এখানে বিশাল সংখ্যক প্রাণহানি হবারও ঝুঁকি ছিল। প্রথম আলো ডেইলি স্টারের সাংবাদিক যারা নানা অংশের মানুষজন এই ভবনগুলোতে ছিলেন তাদেরও কিন্তু মারাত্মকভাবে প্রাণহানি হবার একটা বিশাল আশঙ্কা ছিল। প্রাণহানি থেকে আমরা রক্ষা পেয়েছি, তারা হয়তো সাবধান ছিলেন, সচেতন ছিলেন। কিন্তু যে জায়গাটা, যে পত্রিকা বাংলাদেশের গৌরবের অংশ, আমাদের পুরো লড়াইয়ের অংশ, আমাদের গণতান্ত্রিক অভিযাত্রার অংশ, বাংলাদেশের ব্র্যান্ড হিসেবে যদি মনে করেন তাহলে প্রথম আলো, এবং সমালোচনা থাকতে পারে। হাদি খুব চমৎকার বলেছে যে আপনি প্রথম আলো সমালোচনা করবেন, আপনি আরো 7টা প্রথম আলো তৈরি করে তারপরে তাকে কমব্যাট করেন। আমি মনে করি তার অবস্থানটা খুবই পরিষ্কার। এখন আপনি তার সেন্টিমেন্টকে ব্যবহার করে আপনি সেখানে তার শোকাতুর মানুষকে আপনি একটা জজবা তৈরি করে আপনি এটা করবেন। কোন সভ্য গণতান্ত্রিক সমাজ এটা করতে, এটা একটা বুঝি এটার বর্বর সমাজ কেবলমাত্র এগুলোকে অ্যালাউ করতে পারে। কোন নামে সরকার তার দায় এড়াতে পারে না। আমি মনে করি সিসি যেটা বললেন না, এটাও চাপা পড়ে যাবে। প্রতিটা যারা হামলার সঙ্গে যুক্ত সবকিছু এখন কিন্তু গোয়েন্দাদের হাতে আছে। সবকিছু কিন্তু ইচ্ছা করলে আগামী 48 ঘন্টার মধ্যে 10, 15, 100, 200, 500 কে গ্রেপ্তার করে ফেলা সম্ভব। সরকার এটা করবে, এটা করার ক্ষমতা রাখে? আমি কিন্তু বিশ্বাস করতে পারছি না। এবং এটাও কিন্তু আলাপ আলোচনা বিবৃতির মধ্য দিয়ে এগুলোকে হারিয়ে যাবে। মানে আরো ঘটার জন্য আপনি কিন্তু আসবেন আর কি।